পাড়ায় একটা রব উঠে গেল যে বিধুর বউ রূপা বাড়ি ফিরে এসেছে। রূপা 1 মাস আগে স্বামীর সংসার ছেড়ে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল। 28 বছর সংসার করার পর কেউ নিজের ঘর ভেঙে পরের সংসার ভাঙতে যায় এই প্রথম দেখলেও গোটা গ্রামবাসী। রূপা তার সাজানো সুন্দর বাড়ি ছেড়ে চলে গেলে গ্রামে যে শোরগোল বেঁধেছিল তার কয়েক গুণ বেশি হইচই বাঁধল বাড়ি ফিরে আসলে পরে। গাঁয়ের লোক দল বেঁধে ছুটে আসতে থাকলো বিধুর বউকে দেখতে। রাস্তায় গলির মোড়ে মোড়ে জটলা বেঁধে সকলের মুখে মুখে একই কথা। মোড়ের মাথায় দাঁড়িয়েছিল মনীন্দ্র সরকার। তিনি চাকরি সূত্রে বাইরে থাকেন। আজ দিন কয়েক হবে বাড়িতে আছেন। পথে সুখেনকে যেতে দেখে মনীন্দ্র বলে, তোরা সব কোথায় যাচ্ছিস? পাড়ায় কি হয়েছে রে? সুখেন হেসে বলল, জানো না, বিধু কাকার বউ ফিরে এসেছে, এখন বিচার হবে, তাই দেখতে যাচ্ছি। কোন বিধু বলতো? আরে আমাদের বিধান কাকা, যার বাজারে বড় চালের ব্যবসা। ও আচ্ছা, তাকে খুব ভালো করেই চিনি তো। তার বউ কোথায় চলে গিয়েছিল? সেই সময় পরেশবাবু এগিয়ে এসে বলে, সে অনেক কথা, আমিও চিনি নে। শুনেছি হাঁড়ি পুকুরের কার সাথে ভেগেছিল। আজ 1 মাস পর ফের ফিরে এসেছে বিধুর সংসারে। কি জানি বাপু, বুঝি নে, এদের কি যে মতি হয়। ফিরেই যদি আসবি তাহলে খামোকা এই কেচ্চাকাণ্ড করতে গেলি কেন? ছি ছি, এ হলো আইন অনুমোদিত পরকীয়ার ফল। পাশে দাঁড়িয়েছিল গাঁয়ের মেয়ে বউরা। তারা সবাই কী কারণে একসাথে হো হো করে হেসে উঠল তা বোঝা গেল না, কিন্তু দলের ভেতর থেকে একটা কথা ভেসে আসলো, কে কাকে বলে? এত বয়সে মেয়ে মানুষ দেখলে ছুকছুকানে গেল না, আবার বড় বড় কথা। মনীন্দ্র বলে, যতদূর জানি বিদুর ছেলেমেয়েরা তো কলেজে পড়ে, এই বয়সে বউয়ের ভীমরতি হলো। পরেশবাবু একবার মেয়েদের ভিড়ে ঘাড় ফিরে তাকিয়ে দেখল, তারপর বলে, আর বলো কেন মনীন্দ্র, রাখো সেসব কথা, চলো যাই, দেখি বিধু তার বউয়ের কি বিচার করে। মনীন্দ্র বলে, বিচার করবে বিধান? তাকে তো আমি চিনি আরেক রূপে, কত মেয়ের জীবন নষ্ট করে এখন সাধু পুরুষ, সে করবে বউয়ের বিচার? চলুন তো যাই, দেখি কেমন বিচার হয়। পরেশবাবু কথা শুনে হা হা করে হেসে উঠল। তারপর বলে, বিধুর বউ খুব সংসারী মেয়ে মানুষ, দেখতে শুনতে মন্দ নয়। বাড়িতে নানা উৎসব অনুষ্ঠান লেগেই থাকতো, লৌকিকতার অভাব কখনো দেখিনি, বড় সামাজিকতা বোধ। তবে সংসারে মানুষ চেনা ভার। প্রতিবেশীদের কানাকানি ফিসফিসানির মাঝে ঠোঁটের কোণে কৌতুকের হাসি। বিধুর বাড়ির উঠোন ফিরে লোকজনের ভিড়, কেউ দাঁড়িয়ে কেউ মাটিতে বসে। শুধুই কি বিধুর বউকে দেখা? সাথে রয়েছে পরকীয়ার মতো রঙ্গ তামাশা নিয়ে ঢের আলোচনা। বউ তো আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরেনি, কিংবা পুণ্যক্ষেত্র থেকে পুণ্য অর্জন করেও ফেরেনি যে তাকে দেখে তারা পুণ্য অর্জন করবে। বিধুর বউ পরকীয়ার দাগা খেয়ে ফের স্বামীর সংসারে ফিরে এসেছে। শেষ পর্যন্ত কি হয় সেটাই হলো দেখার। সকলে এসে দেখে বিধুর বউ উঠোন মাঝে মস্ত বড় ব্যাগ পাশে রেখে মাটিতে বসে। বিধু এখনও তাকে ঘরে তোলেনি। গ্রামবাসীর সাথে একটা মীমাংসার ফয়সলা না করে বিধু তার বউকে ঘরে তুলবে না। ছেলে মেয়ে ঘরের বারান্দায় দাঁড়িয়ে মাকে দেখছে। বিধান লিচু গাছের ছায়ায় দাঁড়িয়ে। তখন বেলা 10টা বাজে। বৈশাখের গোটা গরমে মানুষ অতিষ্ঠ। সকাল থেকেই আজ সূর্যমামা যেন ক্ষেপে উঠেছে। প্রখর রৌদ্রতাপে চারিদিক পুড়িয়ে দিতে থাকলো। যেমন করে পুড়ছে বিধানের সর্বাঙ্গ। ঘৃণায় ছেয়ে গেছে তার মন। বিধুর বউ রূপা নিজের কুকর্মের লজ্জা, অপমান আর এত লোকের উপস্থিতির ভয় ভীতিতে তার গলা শুকিয়ে যায়। সাথে বৈশাখের তীব্র গরম শরীর অস্থির করে উঠল। বেশি সুখ আরাম চাইতে গেলে কপালে বুঝি এমনই বিড়ম্বনা জোটে। আর যেন বসে থাকতে পারে না রূপা। মেয়ের দিকে তাকিয়ে বলে, মামনি, আমায় একটু জল দে না রে, শরীর আর দিচ্ছে না।
পাশ থেকে কে একজন বলে উঠল, সুখে থাকতে ভূতে কিললো তোমায়। কি ভূত চাপলো মাথায়, আজ গুনে পারিনি সেই সুখ। আহারে বেচারা, হায় রে প্রেম, সময় বয়স মানলি নেই, এই বয়সে প্রেমে পড়লি। মামনি মায়ের দিকে নির্দয়ের মতো তাকিয়ে রইল। মনে মনে বলে, কেন, আমি কেন? বোঝো মজা কেমন লাগে। আমাদের মনে কষ্ট দিয়ে সুখ চাইছিলে না? ভগবান একদম সঠিক বিচার করেছে। দূর থেকে দাঁড়িয়ে মনীন্দ্র রূপাকে দেখছিল। রূপার মুখখানা ভারী মিষ্টি, দেখলে মনে হয় না খারাপ চরিত্রের মানুষ। মনীন্দ্রের দয়ার মন, সে ভাবে হয়তো কোনো বিপাকে পড়ে এই অঘটনের ঝড় বয়ে গেল তার জীবনে। যাই হয়েছে একটা সমাধানে আসা উচিত। মামনির জল দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ না করে ঠায় দাঁড়িয়ে রইল। মনীন্দ্র বলে, এই যে মা, তোমাকে বলছি, কেউ জল চাইলে তাকে জল দিতে হয়। তোমার মাকে জল দাও। মামনি এবার জল আনতে ঘরের ভেতর গেল। বিধু বিরক্ত মনে প্রতিবেশীদের দেখে বলে, যা হবার তা তো হলো। আমার গলায় জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ছেড়ে গিয়ে আবার ফিরে এলো বিয়ে করা বউ আমার। আজ 28 বছর সংসার করছি। বউ অন্যায় অপরাধ করলে আমার দায়িত্ব তো অবশ্যই আছে, তাই এখন বউয়ের বিচার হবে। তার আগে পরকীয়ার শাসন করিনি। পরকীয়া প্রেম যখন তখন যাত্রার সংসারে ঢুকে সংসারটা ছাড়খাড় করে খাচ্ছে। আমার সংসারের আর কিচ্ছু রইল না, সব শেষ করে ছাড়লো এই পরকীয়া। কথা শেষ করে ছেলেকে ডেকে বলে, সুজিত, আছলা বাঁশখান আন দেখি। সমাজের কোমর তো অনেক দিন আগেই ভেঙে দূরে গেছে। আজ পরকীয়ার কোমর 10 জনের সামনে নিজের হাতে ভাঙি। যা দেখে সমাজের নারী পুরুষ পরকীয়া করবার আগে 10 বার ভাববে। বাবার কথা শুনে সুজিত ভাবে, এমন একটা কিছু হওয়া দরকার। এই কয়দিন মায়ের কেচ্ছা কীর্তিতে ঘরের বাইরে যেতে পারি না। সবার মুখে মুখে শুধু সুজিতের মা পালিয়েছে। আজ বুঝুক কত ধানে কত চাল। সুজিত বাঁশ নিয়ে বাবার হাতে দিল। বিধান বাঁশ নিয়ে বউকে মারতে উদ্যত হলেই সবাই বলে উঠল, আরে বিধান, করো কি তুমি, করো কি, খুন করে ফেলবে নাকি? রূপা বলে, বাঁচাও বাঁচাও। কিন্তু এত বাধা বিপত্তির ভিতর বিধানের হাত কেউ আটকাতে পারেনি। একেবারে রূপার কোমর বরাবর বিধানের হাতের বাঁশের আঘাত, তার মনের জ্বালার আঘাত। মুখে বলল, আমি কি না করেছি ওর জন্য। এতদিন যে পাড়ার লোক আমায় কত বদনামের ভাগী করলো, সব ওর জন্য। আজ গাঁয়ের মানুষ চোখ খুলে দেখুক বদমাইশ মেয়ে ছেলে কেমন নির্লজ্জের মতো আমার পায়ে এসে পড়েছে। আমার সাথে এত বড় বেইমানি এখন দিয়ে আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে। ততক্ষণে মামনি জল নিয়ে এলো, মায়ের চোখে মুখে জল দিল। রূপা কুকিয়ে কুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনারা আমাকে বাঁচান, এ মানুষ আমায় মেরে ফেলবে। আর বলে দিন আপনারা, আমি এখন কি করব? এ যদি আমায় ক্ষমা না করে, আমার মরণ ছাড়া যে গতি নেই। বিধান বলে, কেন, রসের খাবার জুটল না? যেখানে সুখের বাঁচা বাঁচতে গিয়েছিলে সেখান থেকে ফিরে আসলে কেন শুনি? টিকলো না পীড়িতের ভালোবাসা? বলো, কবে থেকে তোমার এই অধঃপতন? রূপা বলে, বলছি, আমি সব বলবো, আমার অপরাধের কথা। আমার আর বলতে কোনো আপত্তি নেই। আপনারা সবাই শুনুন। সুখের সংসারে ছেলে মেয়ে নিয়ে আমি ভালোই ছিলাম। আমার স্বামী আমায় একটা স্মার্টফোন কিনে দেয়। আমি ফোন নিয়ে সময় কাটাই, ভিডিও বানাই, তারপর ফেসবুকে পোস্ট করি। আমার পোস্টে রঞ্জিত লাইক কমেন্ট করতো। পরে একদিন মেসেঞ্জারে কথা বলি। আমি জানতাম না সে হাঁড়ি পুকুরে থাকে। যখন জানলাম তখন আমরা দুজনে দেখা করি। এই পর্যন্ত বলে রূপা দম নেয়। বিধান বলে, আর কি করেছো? তারপর থেকে প্রায়ই দেখা করতে যেতাম। ফোনে দিনরাত সমানে কথা বলতাম। সম্পর্ক গাঢ় হয়ে উঠল। ও বলে আমাকে ছাড়া বাঁচবে না। আমি তার সাথে না গেলে আত্মহত্যা করবে। আমিও তাকে ভালোবেসেছিলাম। আর কি কি করেছো? তারপর সব কিছুই করেছি। বলতে বলতে রূপা কেঁদে দেয়।
তারপরে ওর সাথে পালিয়ে গেলাম। এই কথোপকথনের ভেতর মনীন্দ্র বলে, পালিয়ে প্রথমে কোথায় গেলে? ওর নিজের বাড়িতে? না, কতদিন দীঘায় ছিলাম। হাতের টাকা পয়সা শেষ হলে আমার গায়ের গয়নাগুলি নিল। তারপর বলল, চলো আমার বাড়িতে যাই। ওর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়ে দেখি তার ভরা সংসার। সেসব কথা আমি জানতাম না কিছু। তার বউ বাচ্চারা আমাকে ধরে পিটিয়ে তাড়িয়ে দেয়। তখন আমি আমার সব ভুল বুঝি। 2 দিন আমার কোনো খাওয়া জোটেনি। আমার ফোনটা পর্যন্ত তার ছেলে কেড়ে নিয়ে নিল। রঞ্জিত আমাকে কোনো রকম সাহায্য তো করলই না, বরঞ্চ আমাকে মেরে ফেলার হুমকি দিল। কথা শুনে বিধান কটমট দৃষ্টিতে রূপার পানে তাকিয়ে থাকে। রূপা পুনরায় বলতে শুরু করে, আমি ভয়ে কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে আসি। এখন আপনারা আমায় যা শাস্তি দেবেন আমি তাই মেনে স্বামীর কাছে থাকতে চাই। কথা শেষ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বিধানের পা জড়িয়ে ধরে রূপা। বিধান পা ছাড়িয়ে নিয়ে পা তুলে লাথি মারার উপক্রম নিল। সেই মুহূর্তে মনীন্দ্র বাধা দিয়ে বলে, শান্ত হও বিধান, এ তোমার কেমন বিচার? সঠিক বিচার করো, নইলে বলো কিছু একটা ব্যবস্থা করি আমি। বিধানের চোখ ছলছল করে উঠল। বলে, আমার মাথা কাজ করছে না। আপনি যা হয় একটা উপায় বের করে আমায় নিষ্কৃতি দিন। মনীন্দ্র গ্রামবাসীর দিকে তাকিয়ে বলে, এতক্ষণ অপরাধীর স্বীকারোক্তি আমরা সবাই শুনেছি। এত কিছু শোনার পর তার বিচার সেই ব্যক্তিই করবে যার জীবনে পীড়িতের গুপ্ত কলঙ্ক নেই। সবাই যার যার বুকে সত্যের হাত রেখে নিজের দিকে তাকিয়ে দেখুন। আমি রূপার বিচার করতে পারবো না, তা সবার আগেই স্বীকার করলাম। সবাই তো আপনারা রূপার বিচার দেখতে এসেছেন। এত লোকের মাঝে একজন নিশ্চয়ই আছেন যিনি নিয়ম বহির্ভূত কখনো মনের অন্তঃকোণে কারো প্রতি আকৃষ্ট হননি। আঁধারি আলোয় ভালোবাসা খুঁজতে হৃদয় গহীনে হাহাকারের দীর্ঘশ্বাস পড়েনি। সেই ব্যক্তি আসুন রূপার বিচার করে যান। আজ যে পরকীয়া নামে সমাজে ঘুরছে, আদি অনন্তকাল থেকেই সে সমাজেই ছিল, আছে আর থাকবে। আসল কথা হলো তাকে নিয়ে সভ্য সমাজে উচ্ছৃঙ্খলা না হয়, তার জন্য চাই মনের সংযম। তাই আসুন পরকীয়ার কলঙ্ক না দেখে নিজেদের অপরাধগুলি শুধরাই। মনীন্দ্রের কথা শুনে পরেশবাবু তড়িঘড়ি বাড়ির দিকে রওনা হলো। তারপর আরও একজন, এক এক করে সবাই যার যার পথে ফিরতে থাকলো। মনীন্দ্র আবার বলে, একটা সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা এইভাবে চলে যাবেন না। এতক্ষণে কেউ যখন রূপার বিচার করতে এগিয়ে আসতে পারেননি, আমি ধরে নিলাম রূপার এই অপরাধের বিচার করার মতো এমন কেউ নেই। আসলে চিরদিন মাছরাঙারই দোষ, আর দোষ দেখলে ঢিলকে না ছড়ে বলুন। তাই আমি বলছি, ভুল মানুষ করে, ভুল কাজ হয় জীবন মাঝে, সমাধানও হয়। ভুল যা তা ভুলই, সেখান থেকে শিক্ষা নিতে হয়। জীবনে যেন এমন ভুল কেউ আর না করে। চরিত্র গঠন কঠিন কাজ, চরিত্র স্থলন অতি সহজ। নিষ্কলঙ্ক চরিত্র গড়া জীবনের উদ্দেশ্য হোক। আমি বিধানকে বলবো, তুমি তোমার স্ত্রীর সম্মান রক্ষা করো, পাপ কর্মকে ঘৃণা করো, পাপীকে করো ক্ষমা। রূপা মনীন্দ্রের পায়ের কাছে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে। বিধান ধীরে ধীরে পা ফেলে যায় স্ত্রীর কাছে। তারপর স্ত্রীর হাত টেনে ধরে বলে, যাও ঘরে যাও। তোমার সকল অপরাধ আমি ভুলে যেতে চাই। আমি আশ্রয় না দিলে তোমার ঠাঁই কোথায়? আমি যে তোমার স্বামী। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।